আজকে নভেম্বরের ৩০ তারিখ ২০১৭ সালের এই দিনে মেয়র আনিসুল হক মৃত্যুবরণ করেন। লন্ডনের একটা হসপিটালে তিনি ৪ মাস নিজের শরীরের সাথে যুদ্ধ করার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন ঢাকার মানুষের জন্য ছিল একটা শোকাবহ দিন এবং তখন থেকে আমার মনে একটা প্রশ্ন ছিল, আনিসুল হকের মৃত্যুটা কি স্বাভাবিক ছিল কিনা। গত কয়েক সপ্তাহ ধরে আমি জানার চেষ্টা করি যে তার মৃত্যুর পেছনে কি কারণ ছিল, তিনি কিভাবে মারা গেল এবং তার এত কম সময়ের মধ্যে একজন স্বাভাবিক একজন এনার্জেটিক একটা মানুষ কিভাবে আমাদেরকে ছেড়ে চলে গেল। তিনি ঢাকার মেয়র ছিলেন এবং ঢাকা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট কেওটিক, মোস্ট ক্রাউডেড একটা সিটি। আপনি এভাবে বললে হয়তো একটু বুঝতে পারবেন। টরন্টো হচ্ছে কানাডার অন্যতম একটা প্রধান শহর। অ্যারাউন্ড ৬০৩ বা ৬৩০ স্কোয়ার কিলোমিটার একটা এরিয়া নিয়ে এই শহরটা, এবং এই শহরে মানুষ থাকে মাত্র ৩০ লাখ, মাত্র ৩ মিলিয়ন মানুষ থাকে এই শহরটার মধ্যে। কিন্তু অন্যদিকে আপনি যখন ঢাকার দিকে তাকাবেন, ঢাকা হলো টরন্টো থেকে অর্ধেক একটা স্পেস নিয়ে বানানো। ঢাকার এরিয়া হচ্ছে অ্যারাউন্ড ৩০৩ বা এরকম স্কোয়ার কিলোমিটার। এই অর্ধেক জায়গার মধ্যে ঢাকায় মানুষ আসলে থাকে ৮ গুণেরও বেশি, অলমোস্ট ২.৫ কোটি মানুষ ঢাকায় থাকে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে আসলে ঢাকাকে ম্যানেজ করা ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জিং টাস্ক। এত ছোট একটা জায়গায় যখন এতগুলো মানুষ থাকে, তখন একটা সিটিকে কন্ট্রোল করা, একটা সিটিকে ম্যানেজ করা কোনোভাবেই আসলে পসিবল হয়ে ওঠে না। এর মধ্যে থেকেও আসলে আমাদের যেই মানুষগুলো আমাদের শহরকে সুন্দর রাখতে, পরিচ্ছন্ন রাখতে, শহরটাকে সচল রাখতে যারা কাজ করে, তাদেরকে আসলে স্যালুট দিতে হয়। এখন ঢাকার আপনি যদি আরও প্রবলেমের কথা চিন্তা করেন, এবং ওই সময়টায় ২০১৫-তে যখন মেয়র আনিসুল হক মেয়র হিসেবে নির্বাচিত হন, ওই সময়টাতেও ঢাকাতে অনেক প্রবলেম ছিল। ঢাকাতে এখনও অনেক প্রবলেম আছে। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যাবেন, আপনাকে হয়তোবা সারাদিন হাতে নিয়ে যেতে হবে। দেখা যায় যে বাইরে বৃষ্টি পড়লো, তখন যানজট আরও বেশি বেড়ে যায়। ঢাকার যে বাতাস, ঢাকার যে বায়ু দূষণ, বাংলাদেশের মানুষের গড় আয়ু থেকে ৭ বছর কেড়ে নিতে পারে একটা মানুষের জীবন থেকে এই ঢাকার বায়ু দূষণ। কিন্তু কিছুদিনের জন্য হলেও, অলমোস্ট ২.৫ বছরের জন্য মনে হচ্ছিল যে মেবি ঢাকাতে একটা চেঞ্জ আসছে। ঢাকার মানুষ একটা আশা নিয়েছিল যে ঢাকা হয়তোবা পরিবর্তন হবে, ঢাকা হয়তোবা বেটার হবে, ঢাকা হয়তোবা ক্লিনার হবে। যে আনফিক্সেবল একটা কাজ করার যে রেসপন্সিবিলিটিটা, এইটা আসলে নেয় একটা মানুষ, তার নাম ছিল মেয়র আনিসুল হক। এখন মেয়র আনিসুল হক ঢাকা উত্তরের মেয়র হওয়ার আগে তার জীবনটার দিকে আমরা একটু দেখি। তিনি 80s-90s এর দিকে তিনি বাংলাদেশ টেলিভিশন অনেক পপুলার প্রোগ্রাম করতেন। বলা না বলা, এখনই সময় এবং ঈদ আনন্দ, এরকম অনেক প্রোগ্রাম তিনি করতেন। তিনি অনেক বড় বড় মানুষের ইন্টারভিউ নিয়েছেন। বাংলাদেশের ইলেকশনের সময় তিনি মেজর পলিটিক্যাল পার্টি লিডারদের ইন্টারভিউ নিয়েছেন, যেটা কিনা ইলেকশনে অনেক বড় একটা ইনফ্লুয়েন্স ছিল। টিভিতে তিনি একজন উপস্থাপক হিসেবে কাজ করার পাশাপাশি যখন তিনি মিড 80s বা লেট 80s এর দিকে তিনি তার মোহাম্মদী গ্রুপ ব্যবসা প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেন। সেখান থেকে এই সবকিছুর পাশাপাশিও তিনি বাংলাদেশের বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন, এফবিসিসিআই, বিজিএমইএ, বিপা, ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সার্ক, সিসিআই, এগুলোর প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন লজ এবং বাংলাদেশের ব্যবসাকে তিনি আসলে অনেক বেশি কন্ট্রিবিউট করেছেন। একজন ব্যবসায়ী হিসেবে তিনি একজন সফল মানুষ ছিলেন বলতে হবে। তার অনেক রেসপেক্ট ছিল, বাংলাদেশের ঘরে ঘরে তিনি পরিচিত ছিলেন। তো আনিসুল হকের মতো এত পপুলার একটা মানুষ, তিনি কেন ওয়ার্ল্ডের ওয়ান অফ দি মোস্ট মেসিয়েস্ট অ্যান্ড ক্রেজিয়েস্ট জব নিতে যাবেন? ঢাকাকে ফিক্স করার রেসপন্সিবিলিটি তিনি কেন নিতে যাবেন? তার অনেক টাকা ছিল, তার অনেক রেসপেক্ট ছিল, তার অনেক সুনাম ছিল, মানুষজন তাকে চিনত এক নামে। কেন তাকে ঢাকার মেয়র হতে হবে? তিনি কোনো ক্যারিয়ার পলিটিশিয়ান ছিলেন না, তিনি ছিলেন একজন সেলিব্রিটি বলা যায় তাকে। কিন্তু তিনি যখন ২০১৫ সালে ঢাকা যখন ২ ভাগ হলো, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ, এবং যখন মেয়র ইলেকশনের সময় আসলো, তখন যে একটা সারপ্রাইজিং ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তাদের দল থেকে কোনো মানুষকে নমিনেশন না দিয়ে তারা আনিসুল হককে চুজ করে মেয়রের ইলেকশনের জন্য। এটা একটা সারপ্রাইজিং ডিসিশন ছিল, কারণ আওয়ামী লীগের দরকার ছিল একজন ক্লিন ইমেজওয়ালা একজন মানুষ। কারণ বাই দ্যাট টাইম আওয়ামী লীগের ইমেজ অনেক খারাপ হয়ে যায়। এটা বিতর্কিত ইলেকশনের পর আওয়ামী লীগ নড়বড়ে অবস্থার মধ্যে ছিল। এই সময়ের এই মেয়রাল ইলেকশনের জন্য তাদের একজন ক্লিন ইমেজওয়ালা একজন মানুষ দরকার ছিল, অ্যান্ড আনিসুল হক ওয়াজ দি রাইট পারসন। ইলেকশন যখন হয়, আনিসুল হক প্রায় ১ লাখেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন মেয়র হিসেবে। এটা সময়টা হচ্ছে ২০১৫ সালের এপ্রিল মাসে তিনি নির্বাচিত হন, এবং মেয়র হওয়ার
সময় তার যে ক্যাম্পেইন প্ল্যাটফর্মটা ছিল, আমার মনে পড়ে এখনো, যে বনানী ওভারপাস দিয়ে যখন আমি যাচ্ছিলাম একদিন, আমি তার একটা বিলবোর্ড দেখলাম যে আমরা ঢাকা, এবং এই বিলবোর্ডটা আপনারা হয়তো বা এখন অনেকে আন্দালিব রহমান পার্থর ক্লিয়ার কমিউনিকেশন নিয়ে অনেক কথা বলেন, অনেক ভাইরাল হয় তার সাইনবোর্ড অ্যান্ড পোস্টার। আমার মনে হয় আনিসুল হক ওয়াজ অ্যাহেড অফ হিজ টাইম, এবং ওই সময়কার তার যে কমিউনিকেশন ছিল, ঢাকাকে আরো সুন্দর করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঢাকাকে আরো সচল করার যে তার আইডিয়া ছিল, এই আইডিয়াগুলো নিয়ে তিনি মেয়র হিসেবে আসেন এবং সে একটার পর একটা কাজ করা শুরু করেন। মেয়র হিসেবে আনিসুল হক ঢাকা শহর থেকে 20,000-এরও বেশি অবৈধ বিলবোর্ড সরিয়ে ফেলেন। তিনি 5 লাখেরও বেশি গাছ লাগানোর প্রজেক্ট হাতে নেন। তিনি ঢাকায় অনেক সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেন, অনেক জায়গায় তিনি গার্বেজ বিন ইনস্টল করেন, রাস্তাঘাট ঠিক করা শুরু করেন, এবং এরকম অনেক ঘটনাও শুনতে পাওয়া যায় যেখানে মানুষ ফেসবুকে তাকে মেসেজ করতো এই পার্টিকুলার রাস্তা ঠিক করার জন্য, এবং তিনি রেসপন্ড করতেন, এবং উইদিন মান্থস সে ওই রাস্তা ফিক্স করে দিতেন। এখন এত কিছু কাজ করার মধ্যে যেই কাজটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট ছিল আমার মতে, সেটা ছিল যে তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডের যে জায়গাটা, যেটা দশকের পর দশক ধরে দখল করে রাখা হয়েছে, এখানে মানুষের রাস্তায় চলার কথা, ফুটপাতে চলার কথা, এই জায়গাগুলোকে ট্রাক স্ট্যান্ড বানিয়ে শত শত ট্রাক এই রাস্তাটাকে আটকে রাখে। এবং এই রাস্তাটা, এই 100 ফিট রাস্তা আসলে ঢাকার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা রাস্তা, কারণ এই তেজগাঁও রাস্তাটা ঢাকাকে মহাখালী, গুলশান, বনানী এবং এইসব এরিয়া দিয়ে কানেক্ট করে। নভেম্বর মাসে তিনি 2015 সালের নভেম্বর মাসে তিনি ওই তেজগাঁতে যান, 7 রাস্তার ওখানে যান, এবং যে তিনি নিজে এই ট্রাকের যে স্ট্যান্ডটা, এটাকে উৎখাত করতে চান। সেখানে যখন তিনি যান, তখন ট্রাক মালিক সমিতি, শ্রমিক যারা ছিলেন ওখানে, তাদের সাথে পুলিশের একটা সংঘর্ষ হয় এবং একজন মানুষ আহত হয়। 3 ঘন্টা তিনি ওখানকার ইউনিয়নের অফিসে আটকে ছিলেন, এবং তার নিরাপত্তার হুমকি ছিল অবশ্যই, এবং তিনি ওই অফিসে আটকে ছিলেন। এবং 3 ঘন্টা পর তিনি বের হয়ে এসে আশ্বাস দেন মানুষদেরকে, যেখানে যারা শ্রমিকরা ছিল, ট্রাক মালিকরা ছিল, ট্রাক ড্রাইভাররা ছিল, তাদেরকে আশ্বাস দেন যে এখানে তাদের জন্য পার্মানেন্টলি একটা ট্রাক স্ট্যান্ড করে দেওয়া হবে। এই আশ্বাসের উপর বেস করে ওই সময় তখন ওই সিচুয়েশনটা নর্মাল হয় এবং সবাই সবকিছু ঠিকঠাক করে ফেলে, কারণ তারা গাড়ি ঘোড়া ভেঙে দিচ্ছিল, মিডিয়ার গাড়ি ভেঙে দিচ্ছিল, ফটোগ্রাফারদের ক্যামেরা ভেঙে দিচ্ছিল। ডিসেম্বরের মধ্যে তেজগাঁওর এই রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। এখন যখন আপনি এরকম বড় বড় কাজ করতে যাবেন, বড় বড় সিন্ডিকেটের এগেইনস্টে যাবেন, আপনি বড় বড় ইউনিয়ন সমিতির এগেইনস্টে যখন আপনি যাবেন, আপনি ন্যাচারালি আপনার জন্য অনেক শত্রু তৈরি করে দিবেন। এই জায়গাটায় একটা পয়েন্ট বলা খুব ইম্পর্টেন্ট, যে ওই সময়টায় তার আপন ভাই ছিল বাংলাদেশ আর্মির চিফ অফ স্টাফ। সো এটা তাকে একটা শিল্ড দেয় ঠিকই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা তার জন্য একটা প্রবলেমেরও কারণ হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে, কারণ তিনি অনেক নতুন নতুন শত্রুর জন্ম দিচ্ছিলেন তার এই বিভিন্ন কাজ করার মাধ্যমে। এই শত্রুরা আসলে তারাই যারা হচ্ছিল আমাদের ঢাকা শহরকে জিম্মি করে রাখতে চায়, দখল করে রাখতে চায়, অবৈধ ব্যবসা করতে চায়, তাদের এগেইনস্টে তিনি এই ফাইটটা করছিলেন। আনিসুল হক যখন এই কাজগুলো শুরু করেন, তখন এরকমও একটা গুঞ্জন শোনা যায় যে তিনি এত পপুলার হয়ে যাচ্ছিলেন, সে হয়তোবা আওয়ামী লীগের শ্যাডো থেকে অনেকটা বের হয়ে আসছিলেন। অনেক ক্ষেত্রেই তিনি ডিপ্লোম্যাটিক্যালি অনেক কিছু হ্যান্ডেল করছিলেন আওয়ামী লীগের পার্টি লিডারদের সাথে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানুষজন এরকম বলা শুরু করেছিল যে যেহেতু তার ভাই আর চিফ অফ আর্মি স্টাফ অ্যান্ড তিনি একজন বাংলাদেশের রাজধানীর মেয়র, তাদের মধ্যে কি আসলে এরকম কোনো পরিকল্পনা থাকতে পারে কিনা, কোনো কু করা বা আওয়ামী লীগের এগেইনস্টে যাওয়া অথবা নিজের দল করা। তো এইটা একটা থিওরি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই কাজটা আস্তে আস্তে তার বডিতে একটা ইফেক্ট আসতে শুরু করে। 2017 সালে তিনি জুলাই মাসে একটা ফ্যামিলি ট্রিপের জন্য তিনি লন্ডনে যান। এটা একটা ব্যক্তিগত একটা ট্রিপ ছিল তার। ওখানে যে তিনি কমপ্লেন করা শুরু করেন যে তার লস অফ ব্যালেন্স হচ্ছে, তার মাথা ঘোরাচ্ছে, ডিজিনেস হচ্ছে, এবং একদিন তিনি অজ্ঞান হয়ে যান, সেন্সলেস হয়ে যান। তারপরে তাকে হসপিটালে নেওয়া হয় এবং হসপিটালের নিউরোলজিস্ট যারা ছিলেন তারা তাকে ডায়াগনোসিস করে বের করেন যে তার আসলে এমন একটা রেয়ার ডিজিজ হয়েছে যেটা কিনা 10 লাখ মানুষের মধ্যে একজনের হয়। এই রোগটা হচ্ছিল সেরিব্রাল ভ্যাসকুলাইটিস। একটা পর্যায়ে কোমায় চলে যান এবং দীর্ঘ 4 মাস তিনি ফাইট করেন তার এই কন্ডিশনের সাথে, এবং নভেম্বর মাসের 30 তারিখে তাকে মৃত ঘোষণা করা হয়। ঢাকার জন্য এই দিনটা ছিল একটা শোকাবহ দিন, কারণ ঢাকার মানুষের অনেক আশা ছিল এই মানুষটার
কাছ থেকে তিনি যে প্রমিসগুলো করেছিলেন ওই প্রমিসগুলো রাখার চেষ্টা করেছেন। একজন ক্যারিয়ার পলিটিশিয়ান ইলেকশনের আগে হাজার হাজার প্রমিস করে, কিন্তু যেহেতু তিনি ক্যারিয়ার পলিটিশিয়ান ছিলেন না, হি ট্রাই টু কিপ হিজ প্রমিসেস, এবং এটাই একটা প্রবলেম হয়ে দাঁড়ায় এবং যে প্রবলেমটা আস্তে আস্তে তার বডিতে ইম্প্যাক্ট করতে থাকে। তিনি যেই রোগটায় আক্রান্ত হয়ে মারা যান এটা হচ্ছিল একটা ফ্যাক্ট, এটা একটা মেডিকেল ফ্যাক্ট, এটা হচ্ছিল একটা সায়েন্স। কিন্তু ঢাকার রাস্তায় যখন মানুষকে জিজ্ঞাসা করা হবে তখন মানুষ হয়তোবা অন্য একটা গল্প বলবে, অন্য একটা স্টোরি বলবে, যেটা হচ্ছে হয়তোবা যেই সিস্টেমটা তিনি ঠিক করতে চেয়েছিলেন এই সিস্টেমটাই হয়তোবা তাকে মেরে ফেলেছে। ঢাকার মানুষ আনিসুল হককে একজন হিরো হিসেবে দেখতো, একজন নায়ক হিসেবে দেখতো, এবং হিরোরা এমনি এমনি কোনো একটা র্যান্ডম ডিজিজে আক্রান্ত হয়ে মরে যায় না, হিরোদেরকে আসলে মেরে ফেলা হয়। আনিসুল হক মাত্র 936 দিন ঢাকা উত্তরের মেয়র হিসেবে ছিলেন, এবং এই 936 দিনে তিনি যা অ্যাচিভ করেছেন আমার মনে হয় ঢাকায় এখন পর্যন্ত কোনো মেয়র এত কিছু অ্যাচিভ করতে পারে নাই এই শর্ট পিরিয়ড অফ টাইমে। আমি আরেকটা জিনিস নিয়ে ভাবছিলাম কিছুদিন ধরে যখন আমি স্টোরিটা নিয়ে রিসার্চ করা শুরু করি, সেটা হচ্ছে হোয়াট ইফ আনিসুল হক যদি জুলাই রেভলিউশনের সময় জীবিত থাকতো, তাহলে সিচুয়েশনটা কেমন হতো, এবং ঢাকা উত্তরের মেয়র হিসেবে তিনি কি ছাত্র জনতার পক্ষে থাকতেন নাকি আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের নেতৃত্বের পক্ষে থাকতেন। আপনারা আমাকে কমেন্টে জানান যে আপনাদের কি মনে হয় যে তিনি যদি এই সময়টায় বেঁচে থাকতেন তাহলে সিনারিওটা কেমন হতো, তো আমরা কি দেখতে পেতাম আসলে তার থেকে, বা আমাদের এক্সপেকটেশনটা তার থেকে কি থাকতো। ভিডিওটা শেষ করব একটা কথা দিয়ে। আনিসুল হক প্রায় সময় বলতেন যে মানুষ যদি সংঘবদ্ধ হয় তাহলে পৃথিবী বদলে যেতে পারে। আমার মনে হয় এই কথাটা খুবই সত্য, এবং এই কথাটার প্রমাণ আমরা পাই হলো আমাদের 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময়। আমরা আশা করি বাংলাদেশের মানুষ আমরা সব সময় আমাদের যে গণতান্ত্রিক অধিকার এই অধিকারটাকে আমরা প্র্যাকটিস করতে পারবো। সামনের ইলেকশনগুলোতে যারাই নির্বাচিত হয়ে আসবে তাদের একটা বড় রেসপন্সিবিলিটি হবে এটা এনশিওর করা যাতে বাংলাদেশের মানুষ তাদের যে গণতান্ত্রিক অধিকার এই অধিকারগুলো তারা যাতে চর্চা করতে পারে, প্র্যাকটিস করতে পারে, তারা যাতে প্রশ্ন করতে পারে, নিজেদের ওপিনিয়নটাকে সবার সামনে রাখতে পারে, এবং তাদের ওপিনিয়নের জন্য কখনো তাদেরকে প্রসিকিউট করা না হয়। এই আশাই থাকবে আমার বাংলাদেশের মানুষের কাছ থেকে এবং বাংলাদেশে যারা সামনে নির্বাচিত হয়ে আসবে তাদের কাছ থেকে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।